ঘর উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। রোকেয়া হল থেকে বের করে দেয়া হয় 10 ছাত্রলীগ নেত্রীকে। নয়াপল্টনে বিএনপি অফিসে ডিবির অভিযান। দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। 18 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত। সংঘর্ষ, নিহত 6, রাজধানী সহ বিভিন্ন শহরে বিজিবি মোতায়েন। কোটা আন্দোলনে কার্যত অচল রাজধানী, ভোগান্তি চরমে নগরবাসীর। 6 ঘন্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক। এবং মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা হবে, সমাজে কেউ অবহেলিত থাকবে না। ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দর্শক শুভ সকাল, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের ছাত্রীদের তোপের মুখে হল ছাড়তে বাধ্য হয় ওই হলের ছাত্রলীগ সভাপতি সহ 10 নেত্রী। মঙ্গলবার রাত 12টার দিকে ছাত্রলীগের 10 নেত্রীকে প্রক্টোরিয়াল বডির সহায়তায় হল ছেড়ে বেরিয়ে যান। রাত 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর মাকসুদুর রহমান জানান, হল ছাড়তে বাধ্য হওয়া ছাত্রলীগ সভাপতির নাম আতিকা বিনতে হুসাইন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটিরও সাংগঠনিক সম্পাদক। এছাড়া অন্যদের মধ্যে রয়েছেন বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান সিলভি, বিপর্ণা রায় এবং সাইফুন্নেসা ইলমি। আরও 4 জনের নাম এখনো জানা যায়নি। এদিকে শিক্ষার্থীরা জানান, কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি শেষে রাতে হলে ফিরে যান ছাত্রীরা। অন্যদিকে টিএসসির রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সমাবেশ শেষে হলে ফেরেন ছাত্রলীগ নেত্রীরা। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে 7 জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে এ অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযান শেষে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, কয়েক বোতল পেট্রোল, বিপুল সংখ্যক লাঠি সোঁঠা এবং 60টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত 7 জনের মধ্যে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন। আপনারা নিজেরা দেখেছেন, প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে। তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। এই আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি, যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি। তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। কোটা সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে বিক্ষোভ সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে আজ গায়বানা জানাজা ও কফিন মিছিল করবেন তারা। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এই কর্মসূচির ঘোষণা দেন কোটা বিরোধী আন্দোলনকারীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আজ দুপুর 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জেলায় জেলায় গায়বানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালনের জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ। কোটা আন্দোলন ঘিরে চলমান সহিংস পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে 18 জুলাই অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষাও।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির পক্ষ থেকে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অবিলম্বে সরকারি বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। ইউজিসি জানায় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য কলেজও বন্ধ থাকবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এর আওতায় পড়বে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে মঙ্গলবার দিনভর বিক্ষোভ সংঘর্ষে উত্তাল ছিল গোটা দেশ। কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 6 জনের। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম এবং 2 পথচারী এবং রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশের বিদ্যাপীঠগুলো। ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে সারা দেশের সড়ক মহাসড়ক, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রূপ নেয় রণক্ষেত্রে। মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটে অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে এগোলে বাধা দেয় পুলিশ। মুহূর্তেই পাল্টে যায় পরিস্থিতি। দফায় দফায় চলে কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার সেল নিক্ষেপ। এক পর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ নিহত হন। ওই শিক্ষার্থী ইংরেজি বিভাগের 12তম ব্যাচের বলে জানা যায়। আমাদের একটা ভাই শহীদ হয়েছেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যতক্ষণ পর্যন্ত এর ন্যায্য অধিকার ফিরে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ, এই রাজপথ কখনোই ছাড়বো না। চট্টগ্রামে বিকেল 3টা থেকে নগরের মুরাদপুর, 2 নম্বর গেট এবং 16 শহর সহ আশপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম সহ 2 জন। এ সময় আহত হন আরও অনেকে। এদিকে মঙ্গলবার বিকেল 3:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় হলের ভেতরে থাকা অন্তত 10টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে জড়ো হন শিক্ষার্থীরা। বিকেল 3টায় বগুড়ায় বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা সাতমাথায় অবস্থান নিয়ে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বরিশালের সরকারি বিএম কলেজ ক্যাম্পাস। বেলা 12টায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে ক্যাম্পাসের সামনের সড়কে। এ সময় তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দাবিতে কক্সবাজারের লিংক রোড মোড়ে অবস্থান নেয় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে কক্সবাজার সরকারি কলেজের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। পরে ছাত্রলীগ কর্মীরা বাধা দিলে বেঁধে যায় সংঘর্ষ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। মঙ্গলবার যারাই সড়কে বের হয়েছেন পদে পদে পড়তে হয়েছে ভোগান্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা ছিল থমথমে। কোটা সংস্কার আন্দোলনকারী ও ক্ষমতাসীনদের সংঘর্ষে দিনভর রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব ও মহাখালী এলাকা। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে নামে বিজিবি। মাজহারুল ইসলাম ও ইফতেখার রেজাকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন জুবায়ের রাজিন। দুপুরের পর থেকে এভাবেই সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। দুপুর 12টার পর থেকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।
অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের সামনের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এরপরই শুরু হয় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে চলে ইটপাটকেল ছোড়াছড়ি। থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়াও দেয় দুই পক্ষের কর্মীরা। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে বিকেলে রাজধানীর মহাখালীতে পুলিশের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুরুতে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এরপর দফায় দফায় সংঘর্ষ হয় সেখানে। এ সময় মহাখালী পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় বিজিবি। এর আগে সকাল থেকেই কোটা সংস্কারের দাবিতে রাজধানী জুড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মিরপুর, মেরুলবাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকার সামনে, মালিবাগ, যাত্রাবাড়ি সহ ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় দিনভর চলে বিক্ষোভ। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। আর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। বিকেলে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হাসান। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বেলা 1:30টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ নেতাদের অনেকের হাতেই লাঠিসোঁটা ও হকিস্টিক দেখা যায়। প্রতিবাদ সমাবেশে তারা দাবি করেন আন্দোলনের নামে ষড়যন্ত্রে মেতেছে শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ক্যাম্পাসে বিশৃঙ্খলার জন্য বহিরাগতদের দায়ী করে কোটা সংকটের যৌক্তিক সমাধান দাবি করেন। সাধারণ শিক্ষার্থীদেরকে যারা গিনিপিগ হিসেবে ব্যবহার করতে আসবে, সাধারণ শিক্ষার্থীদের যারা জোর করে কর্মসূচি নিতে যাবে, সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক শেমিং করবে, সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন নিজের হিম্মত নিয়ে আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। এদিকে বেলা 2টার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা। তারা এই সময় লাঠিসোঁটা ও প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে অবস্থান নেয়। গতকাল পর্যন্ত এটা শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন ছিল, আজকে দেখেছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও নেমে এসেছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী কেউ আমাদের নিরাপত্তা দিতে পারছে না, তখন আমাদের আত্মরক্ষার দায় আমাদেরকে কিন্তু নিতে হবে। এদিকে বিকেলে শহীদ মিনারের পাশ দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের হামলায় আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক। পরে সন্ধ্যার দিকে ছাত্রলীগ নেতারা শামসুন্নাহার হলের গেটে এবং কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা রাসেল টাওয়ারের সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আর বিপক্ষে লোকদের কর্মকাণ্ডে মঙ্গলবার কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানী। বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। থেমে যায় যান চলাচল। দিনভর ভোগান্তি ছিল রাজধানীর রাস্তায়। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিতে থাকে কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা। দুপুরের আগেই বাড্ডা, নতুন বাজার, উত্তরা, রাজলক্ষ্মী, শান্তিনগর, মিরপুর ও সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর বেশিরভাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মুহূর্তে ব্যস্ততম শহর পরিণত হয় ভোগান্তির নগরীতে। মিরপুর সড়ক, বিমানবন্দর সড়ক এবং প্রগতি সরণি বন্ধ হয়ে যানজট ছড়িয়ে পড়ে গোটা রাজধানীতে। এখানে আমরা আছি প্রায় 3 ঘন্টা, একটার সময় বসছি, 3 ঘন্টা হয়েছে এখানেই।
কোনো দিকে যাইতে পারি না। জরুরি প্রয়োজনে বাইরে বের হয়ে বিপাকে পড়েন সাধারণ নগরবাসী। আমরা ভাই 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এই মিটিং মিছিলের দ্বারা। আমরা প্রত্যেক দিন হস্তনস্ত্রের মধ্যে আছি। ঘন্টার পর ঘন্টা একই স্থানে দাঁড়িয়ে থেকে গন্তব্যে যেতে ব্যর্থ হয় অনেক গণপরিবহন। আচ্ছা 4 থেকে 5 দিন ধরে মনে করেন 1 টিপ 2 টিপ বাসায়, আজকে তো যা ধরছে আর পারলামই না যাইতে। উপায় না দেখে তীব্র গরম মাথায় নিয়ে হেঁটে গন্তব্যে পাড়ি জমান অনেকেই। কোটা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশের সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করে কোটা আন্দোলনকারীরা। এতে স্থবির হয়ে পড়ে রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগ। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে বিকেল থেকেই রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে বিজিবি মোতায়েনের পর সড়ক পরিস্থিতি স্বাভাবিক হয়। শুরু হয় রেল চলাচলও। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট। কোটা ইস্যুতে মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এ নিয়ে উত্তাল রাজধানী সহ সারা দেশ। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, আন্দোলনের নামে কেউ রাস্তা অবরোধ করে ভাঙচুর বা ধ্বংসযজ্ঞ চালালে ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট করে যেখানে বলে দেওয়া হয়েছে সেখানে আমার মনে হয় আমাদের ছাত্ররা একটু অপেক্ষা করা উচিত ছিল। তারা এই বিচারের শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা উচিত ছিল। তারা না দেখেই তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। ধৈর্য সহকারে আমরা এগুলো দেখছি। আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা নেমেই আসে তখন আমাদের কাজটি আমরা করব। আর কোটা আন্দোলনের জন্য বিএনপিকে দায়ী করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডি কার্যালয়ে তিনি আরো বলেন, লন্ডনে বসে কলকাঠি নাড়ছে তারেক রহমান। ছাত্রলীগকে দোষারোপ করা ফ্যাশনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। জাতীয় প্রেস ক্লাবে বিচারহীনতায় বাংলাদেশ, বেআইনি আইন, ইনডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী শীর্ষক সেমিনারে অংশ নেন আইনমন্ত্রী। বলেন, কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে এবং তখনই পদক্ষেপ নেওয়ার সময় হবে। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আদালতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলেও জানান আইনমন্ত্রী। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পুরো দায়ভার সরকারকে নিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে গুলশানে বিএনপি কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যে ভূমিকা পালন করেছে আওয়ামী লীগও তাই করছে। বলেন, সারা দেশে নিহতের জন্য গায়াবানা জানাজা পড়বে বিএনপি ও সমমনা দলগুলো। বুধবার বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়াবানা জানাজা অনুষ্ঠিত হবে। সারা দেশে এই কর্মসূচি পালিত হবে বলেও জানান বিএনপি মহাসচিব। হত্যা, দমন নিপীড়ন করে অতীতের কোন স্বৈর শাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি, বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন নিপীড়নের পথে এই পথে শেষ রক্ষা করতে পারবে না। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনার জন্য গায়েবী জানাজা বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
এই প্রোগ্রাম আমরা সারা দেশে আমরা গ্যারান্টি জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আর প্রেস ক্লাবে আলোচনার সভায় বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার ঘটনা পাকিস্তানি শাসক গোষ্ঠীকেও হার মানিয়েছে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। সোমবার দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা দেশীয় ও আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনটি। আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, এই ইস্যুতে, এই কুঠা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার ঘটনা পাকিস্তানি শাসক গোষ্ঠীকেও হার মানিয়েছে। এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা আমরা পাকিস্তান আমলে অন্তত আমি দেখেছি বলে মনে পড়ে না। এই রাজাকারের পক্ষে যারা স্লোগান দেয়, ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ তাদের দেখে নেবে। আরে এই ছাত্ররা তো বলে নাই যে তারা রাজাকার, এদেরকে রাজাকার বলেছে এই মহিলা যাকে আগে কোর্ট রায় দিয়েছিল রং হেডেড। কোটা সংস্কারে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোটার কথা ছেলেরা বলেছে, এই কোটার ব্যবস্থা তো উনি এই প্রধানমন্ত্রী তো আপনার বাতিল করে দিয়েছিলেন, আবার সেটাকে আপনার আদালত দিয়ে সেটাকে নিয়ে এসে সামনে নিয়ে এসে সেটাকে একটা ইস্যু বানিয়ে আবার সেটাকে একটা ইস্যু তৈরি করেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে আদালতকে ব্যবহার করা হচ্ছে তাদের শাসনকে স্থায়ী করে রাখবার জন্য। এই কথাটা আমরা বহুবার বলেছি, গণতন্ত্রকে ফেরত চাই, ভোটের অধিকার ফেরত চাই। এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য একটার পর একটা ঘটনা ঘটিয়ে তারাই ঘটনা ঘটাচ্ছে, ঘটিয়ে জনগণের যে দৃষ্টি সেই দৃষ্টিকে তারা বিভ্রান্ত করছে। এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আজকের আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আমলা ও বিভিন্ন বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সাধারণ নাগালের বাইরে মাছ ও মাংসের দাম। দর্শক, এ বিষয়ে জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, লাগামহীন আসলে সব পণ্যের দামই, তো আপনি আসলে জানাবেন সব পণ্যের দাম সহ আসলে মাছ মাংসের বাজার দর কেমন আমাদের দর্শকের সামনে আপনি তুলে ধরার চেষ্টা করবেন প্লিজ। যদি মাছ মাংসের বাজার যে চড়া দামে কিন্তু অনেকটাই হতাশ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের, এবং তারা যেটি বলছেন যে বাজারে আসলে মাছ মাংসের বাজারে আসলে কিন্তু তাদের একটা ঘাম ছুটে যায় এবং তারা যেটি বলছেন যে অনেকটা অসহায়ত্ব বোধ করে, এবং কি তারা যেটি বলছেন যে মাছে ভাতে ভাঙালি যে একটা প্রবাদ রয়েছে, সে প্রবাদ কিন্তু আস্তে আস্তে সেটি উঠে যাচ্ছে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। এবং তারা যেটি বলছেন যে পাত থেকে মাছ মাংস চলেই গেছে, এবং তারা যেটি বলছেন যে বাজারের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে অনেকটা অসহায় হয়ে পড়েছেন তারা, তারপরে সংসার চালানোটা অনেকটা দায় হয়ে পড়েছে। তো আজ মানিকগঞ্জের বাজারে যে মাছের যে বাজার, সে বাজারের চিত্র, যে ইলিশ মাছের যেটা যে মাছটি আসলে সবারই সাত জায়গায় যে একটু মাছ ইলিশ মাছ খাবেন, কিন্তু সে সুযোগ কিন্তু আসলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের নেই। জাটকা ইলিশ আজকে বিক্রি হচ্ছে 700 টাকা কেজি, এবং
আধা কেজির নিচে যেটা সেটা বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি, আধা কেজির একটু উপরে যেটা সেটা বিক্রি হচ্ছে 1300 টাকা কেজি, আর 1 কেজি সমপরিমাণ যে ইলিশ সেটি 2000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যে পরিবারের যারা রয়েছেন তারা যেটি বলছেন যে 2000 টাকা কেজি ইলিশ মাছ কিনে খাওয়া অনেকটা দুরূহ বিষয়। এছাড়াও যে রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা, কাতল মাছ 400 থেকে 450 টাকা, আর গরিবের যে আসলে যে আশার ভরসা যে পাঙ্গাস মাছ, সে পাঙ্গাস মাছও বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। এছাড়া যে দেশি মাছ রয়েছে যে ছোট মাছ, সে মাছের দামও আকাশ ছোঁয়া এবং যে দেশি মাছ যে গুঁড়ো মাছ মলা পুঁটি ট্যাংরা থেকে শুরু করে যে মাছগুলো রয়েছে সে মাছের দাম 600 টাকা থেকে 2000 টাকা কেজিতে, বোয়াল মাছও বিক্রি হচ্ছে 2000 টাকা কেজিতে। এত সাধারণ এবং নিম্নবিত্ত যে পরিবারের যারা মাছ বাজারে আসেন তারা কিন্তু অনেকটাই অসহায়ত্ব বোধ নিয়ে তারা কিন্তু তাদের ফিরে যেতে হচ্ছে এবং তারা যেটি বলছেন যে লবণ ভাত খেয়ে কোনো রকম ভাবে জীবন পার করতে হচ্ছে, তার মধ্যে মাছ খাওয়া তাদের পক্ষে অনেকটাই দুরূহ হয়ে পড়েছেন। অনেকটা তারা বলছেন যে এই মাছের বাজারে এই অস্থিরতা আসলে কবে কাটবে সেটাই তারা সংকোচ প্রকাশ করেছে এবং তারা বলছেন যে এই বাজার মনিটরিং করে এবং বাজার নিয়ন্ত্রণে যে সরকারি পক্ষ থেকে যেন অবশ্যই কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে হয়তোবা তারা স্বাচ্ছন্দ্যে একটু বাজার করে খেতে পারবে। এবং আর তার একটি বিষয় হচ্ছে যে মাংসের বাজার, সেই মাংসের বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা, আর ব্রয়লার মুরগি যেটি গতকাল বিক্রি হয়েছে 170 টাকা, আজ কিন্তু 10 টাকা আবার বৃদ্ধি পেয়েছে, আজ বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। এবং দেশি মুরগি ছিল গতকালকে 500 থেকে 600 টাকা, আজ বিক্রি হচ্ছে 720 টাকা। তো মুরগি এবং মাংসের বাজারও যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু বেড়েই চলছে এবং কিছুতেই কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। তো সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের যে কর্মকর্তা আছে তার সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং এ তারা জোরদার করছে এবং তারা নিয়মিত অভিযানও পরিচালনা করছেন যে অসাধু কোনো ব্যবসায়ী যেন পণ্যের ঘাটতি না দেখিয়ে এবং কোনো রকম অজুহাতে যেন বাজার অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য তারা চেষ্টা করছেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তো আমরা সব মিলিয়ে বলতে পারি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যারা বাজার আসছে তারা কিন্তু অনেকটাই তাদের চেহারা মুখে কিন্তু অনেকটা হতাশার ছাপ লেগে আছে এবং তারা যেটি বলছেন যে সরকারি পক্ষ থেকে যদি বাজার মনিটরিং জোরদার না করা হয় তাহলে এই বাজার নিয়ন্ত্রণে আসবে না এবং যে বাজার নিয়ন্ত্রণে সরকারের দৃষ্টি কামনা করেছেন সাধারণ ক্রেতারা। তো এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজার থেকে সর্বশেষ খবর। জ্যোতি, আমাদের সহকর্মী আব্দুল আলিম যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জ থেকে। দেখছেন সংবাদ সকাল। ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজায় 1 ঘন্টায় নিহত হয়েছেন অন্তত 150 ফিলিস্তিনি। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পের জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালায় সেনারা। সেখানে প্রাণ গেছে অন্তত 25 জনের। দক্ষিণাঞ্চলের খান ইউনিসে নিহত হন আরও 18 ফিলিস্তিনি। ভূখণ্ডটির উত্তরের বেইত লাহিয়ায় 5 জন নিহত হন এই হামলায়। উপত্যকার কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে এদিন আকাশ, নৌ ও স্থলে পথে অভিযোগে একযোগে হামলা চলে। জাতিসংঘ বলছে গেল 9 মাসে বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত উপত্যকার 70% স্কুল। দেখছেন সংবাদ সকাল।